আমি সুলতানা রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ একটা অচল অবস্থার দিকে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই বলতে আমার খুব মনে পড়ছে ২০০৫ সালের কথা। আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে। সে সময় একজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম এ আজিজ। নিশ্চয়ই অনেকে ভুলে যাননি সে সময় কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই এম এ আজিজ যিনি সাধারণ মানুষের কাছে পরিচিতি পেয়ে লাভ করেছিলেন আইজা পাগলা নামে। আমি একজন প্রধান নির্বাচন কমিশনারকে এই নামে ডাকতে চাই না, কিন্তু আপনাদের মনে করার স্বার্থে এই নামটি বললাম। সেই প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের পদত্যাগের দাবি করেছিল তখনকার বিরোধী দল আওয়ামী লীগ। কিন্তু তিনি পদত্যাগ করবেন না। তিনি কিছুতেই পদত্যাগ করবেন না। কোনো কিছু দিয়ে তাকে পদত্যাগ করানো যাবে না। শেষমেশ তার ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়া হলো, পানির সাপ্লাই বন্ধ করে দেয়া হলো। এমনকি এমনকি সেই নির্বাচন কমিশনে বাজার করে রেখে আসা হয়েছিল। তাকে একদম সব দিক থেকে অবরুদ্ধ যখন করে ফেলা হয়, শেষ পর্যন্ত গিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। সমস্যাটা কি আমরা কেউ ইতিহাস থেকে শিক্ষা নেই না? যখন রাষ্ট্রযন্ত্র, সে যত প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, তার বিপক্ষে চলে যায় রাষ্ট্রযন্ত্র, তখন ক্ষমতায় থাকা যায় না। যেমনটি থাকতে পারেননি, মাত্র ১ বছরও হয়নি শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। সমস্যা হচ্ছে আমরা কেউ সেখান থেকে শিক্ষা নেই না। আজকে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট, তিনি সেই একই পথে হাঁটছেন কিনা। কারণ আমরা বুঝতে পারছি রাষ্ট্রযন্ত্র তার বিরুদ্ধে রয়েছে। এমনকি জনগণ তার বিরুদ্ধে রয়েছে। জনগণ তার বিরুদ্ধে রয়েছে কিভাবে করে আমরা বুঝতে পারি? বুঝতে পারি আপনারা তার মার্চ ফর ইউনূস যেই সমাবেশটি ডাকা হয়েছিল, সেখানে কজন মানুষের উপস্থিতি আপনারা দেখেছেন নিজে দেখে বলুন। এই ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করেন তখন হাজার, হাজার মানুষ সেই ৫ই আগস্ট অভ্যুত্থান এর সময় ছিল। কয়েক লক্ষ মানুষ ছিল। কিন্তু এখন তার জন্য কোনো মানুষ রাস্তায় নামবে না। কারণ তিনি যে কয়েকটি বিষয় নিয়ে মানুষের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন, সেটি মানুষ আর তাকে বিশ্বাস করছে না। তিনি সম্মানিত ব্যক্তি ছিলেন। এখনো তার সম্মান কিছুটা হলেও আছে। কিন্তু তিনি সসম্মানে বিদায় হতে কি পারবেন? সেই প্রশ্নটি তুলছি এই কারণে, তিনি ১ম এ এসেই যে বিষয়টি দিয়ে মানুষের ভেতরে গভীরভাবে আঘাত করলেন, তা হচ্ছে তার রিসেট বাটন। তিনি বলেছিলেন, রিসেট বাটন চাপা হয়ে গেছে। আগের বিষয় নিয়ে কথা বলা যাবে না। ওইসব বিষয় মুক্তিযুদ্ধকে তিনি আঘাত করে বলেছিলেন যে, রিসেট বাটন চাপা হয়ে গেছে। মানুষ কিন্তু নড়ে চড়ে বসেছে। কারণ আমরা জানি মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। আমরা জানি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন দেশ লাল সবুজের পতাকা পেয়েছি। তিনি সেই আমাদের অন্তরের গভীরে আঘাত করেছেন। মানুষ কিন্তু তখন থেকে তাদের কান, তাদের চোখ, তাদের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ করে দেখছেন ডক্টর ইউনূস কি করেন। মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমরা জানি জাতি হিসেবে আমরা অত্যন্ত আবেগী, অত্যন্ত আবেগপ্রবণ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা হাজার বছরেও কেউ আমাদেরকে দমন করে রাখতে পারেনি। কেউ আমাদেরকে দাবায় রাখতে পারেনি। কেউ পারেনি। ডক্টর ইউনূস যদি ভেবে থাকেন যে মানুষ তাকে এখনো আগের মতোই সাদা চোখে দেখছে, অত্যন্ত ভুল। সেই যে রিসেট বাটনের কথা তিনি বললেন, সেই যে মানুষ চোখ কান খাড়া করলো, তাদের কিন্তু চোখ আর বন্ধ হয়নি, তাদের কান কিন্তু আর বুজে যায়নি। তারা ক্রমাগত তাকে অবজার্ভ করেছেন। শেষ পর্যন্ত কি দেখা গেল? তিনি যেই যেই গণ অভ্যুত্থানের সময় মানুষের যে একটা পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল, তিনি পরিবর্তন করতে চাইলেন। কিন্তু পরিবর্তন করতে চাইলেন এই দেশের রাষ্ট্র কাঠামো। তিনি পরিবর্তন করতে চাইলেন দেশের সংবিধান। তিনি পরিবর্তন করতে চাইলেন দেশের জাতীয় সংগীত। পরিবর্তন করতে চাইলেন দেশের সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থা। মোট কথা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। তাও মানুষ কিছু বলছিল না। তাও মানুষ চোখ খোলা রেখেছিল, কান উন্মুক্ত রেখেছিল। তারপরে তিনি করিডোর দেয়ার কথা বললেন। তিনি জাতিসংঘের মহাসচিবকে দেশে এনে ভাবলেন মানুষকে এক বিরাট তাক লাগিয়ে দেবেন। তিনি আনলেন, তাক লাগিয়ে দিলেন
কিন্তু সেই তাক লাগানো তার পক্ষে নয়। জানা গেল তিনি জাতিসংঘকে বাংলাদেশের মিয়ানমার ওখান থেকে তিনি করিডোর দেবেন রাখাইনদেরকে। সেই করিডোর দেওয়ার জন্য তিনি বললেন যে কোনো কিছুর বিনিময়ে এখান থেকে সরে আসা যাবে না। মানুষ এখন আর শুধু তাকিয়ে থাকলো না, মানুষ এখন শুধু কান উন্মুক্ত করে রাখলো না, মানুষ এখন নড়ে চড়ে বসতে শুরু করলো। কারণ মানুষ বুঝতে পারলো এই করিডোর সেই করিডোরে নয়, এই করিডোর আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার এক করিডোর। এই করিডোর সেই করিডোর যেখান থেকে বিদেশি শক্তি, বিদেশি সেনারা আমার দেশে প্রবেশ করবে এবং তারা আর যাবে না। ডক্টর ইউনূস এখানেই থামলেন না, তিনি বললেন চট্টগ্রাম বন্দর তিনি বিদেশিদের কাছে ইজারা দিয়ে দিবেন, কারণ তারা নাকি এই বন্দর ভালো চালাতে পারবে, লাভজনক করতে পারবে। মানুষ এবার শুধু নড়ে চড়ে বসলেন না, মানুষ এবার ঘুরে দাঁড়াতে শুরু করলেন। ওই সেই রিসেট বাটন থেকে যেখান থেকে শুরু করেছিলেন, যেই না করিডোর হয়ে চট্টগ্রাম বন্দরের দিকে হাত বাড়ালেন এবং একজন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি নাকি আবার বিদেশি নাগরিক, তাকে নিয়ে আসলেন। এইবার মানুষ রুখে দাঁড়ানো শুরু করলো। ঘটনাক্রম এখন মানুষ এখনো, তিনি একজন নোবেল লরিয়েট, একজন সম্মানিত ব্যক্তি, এখনো তাকে সুযোগ দিতে চাচ্ছেন তিনি নিজে স্বেচ্ছায় বিদায় নিক, নিজের সম্মান নিজে বাঁচা। ওই যে চাচা আপনা পরাণ বাঁচা, আমাদের বাংলাদেশে একটা কথা রয়েছে, মানুষ কিন্তু এখনো সেখানে আছে। কিন্তু দুর্ভাগ্য ডক্টর ইউনূসের কানে এখনো সেসব কথা যায় না। যখন যে ক্ষমতায় থাকেন তখন তারা এতটাই অন্ধ হয়ে থাকেন, মানুষের পালস আর তারা বুঝতে পারেন না। যেটি ঘটছে, যেটি ঘটেছিল শেখ হাসিনার বেলাতেও, এই মাত্র 10 মাস আগে কত প্রাণ গেল। মানুষ শেখ হাসিনা পদত্যাগ চাইলো, কিন্তু তিনি নাছোড় বান্দা ছিলেন, তিনি যাবেন না। শেষমেশ তাকে চলে যেতে হয়েছে। মানুষ যখন রুখে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়, তখন কোনো শক্তি নয়। আমরা শুনতে পাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে রয়েছে বিরাট সুপার পাওয়ার। কোনো সুপার পাওয়ারের কাজ হবে না যখন মানুষ ঘুরে দাঁড়াবে, যখন মানুষ রুখে দাঁড়ায়। কথাগুলি বলছি এই কারণে, সোমবার থেকে দেশের আমদানি রফতানি বন্ধ হয়ে যাবে। সোমবার থেকে দেশের আমদানি রফতানি বন্ধ করে দেয়া হবে। সচিবালয় আমরা জানি এর মধ্যে অস্থির পরিবেশ বিরাজ করছে। সচিবালয় অকার্যকর হয়ে যাবে সোমবার থেকে। শাহবাগ এই মুহূর্তে অবরুদ্ধ রয়েছে। ওদিকে যমুনার সামনে ইশরাকের সমর্থকরা অবস্থান করে আছে। পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চলছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে এখন, খুবই দ্রুত। আজকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে 30শে জুনের পরে একদিনও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন না। মানুষের তার ক্ষমতায় থাকা না থাকার মধ্যে নাই। মানুষ এখন নির্বাচন চায়। যেই দুর্নীতিবাজ রাজনীতিবিদ, হোক তারা দুর্নীতিবাজ, হোক তারা মানুষের সঙ্গে প্রতারণা করে, হোক তারা মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে না, তবু মানুষ ওই রাজনীতিবিদদেরই বিশ্বাস করে। বারবার বাংলাদেশের মানুষ সেই প্রমাণ দিয়ে এসেছে। আর আজকে যখন সেনাপ্রধান বলছেন তিনি রাজনীতিবিদ ছাড়া কিংবা রাজনৈতিক নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া তিনি করিডোর দিতে রাজি নন, মানুষ তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, একমত পোষণ করেছে নীরবে। যখন সেনাপ্রধান বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, নতুন বছর 1 জানুয়ারি তারা নতুন সরকার দেখতে চান, মানুষ নীরবে তার পেছনে দাঁড়িয়েছে, কেউ কোনো প্রতিবাদ জানায়নি। কিন্তু ডক্টর ইউনূস সেই কথাগুলো বুঝতে পারছেন না। মানুষের ভাষা, মানুষের পালস তিনি অনুধাবন করতে পারছেন না। তিনি বললেন কি তিনি পদত্যাগ করবেন। মানুষ কিন্তু ওই যে প্লেনে ওঠার ল্যান্ডিং এর সময় যেরকম সিট বেল্ট টাইট করে বসতে হয়, এরকম মানুষ তার পদত্যাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল না। তখন রাজনীতি বিশ্লেষকরা বলছিলেন, যারা তাকে চেনেন তারাও বলছিলেন যে এত সহজে পদত্যাগ করার মানুষ তিনি নন। তাই হলো। তিনি কি বললেন, তিনি রাজনীতিবিদদের সঙ্গে আলাপ আলোচনা করবেন বললেন। সেই রাজনীতিবিদরা আওয়ামী লীগ তো নেই, বিএনপি, তারপরে এনসিপি, জামাতি ইসলামী,
তারা তাদের সেই শুরু থেকে যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াতে তারা অনড় থাকলেন। তবু ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝলেন না। তিনি আজকে বৈঠক করলেন বাম দলের সঙ্গে, ইসলামিক দলগুলোর সঙ্গে, ওই একই কথা। তিনি বলছেন যে তাকে দিয়ে কোনো অনিষ্ট দেশের হবে না, এ কথা মানুষকে বিশ্বাস করতে বললেন। কিন্তু ওই যে তিনি সেই যে রিসেট বাটন চাপার কথা বলেছিলেন, মানুষ তো তখন থেকে তাকে অবিশ্বাস করা শুরু করেছে। তখন থেকে মানুষ বুঝতে পেরেছে এই লোক দেশের অনিষ্টের জন্যই এসেছে। তবু তাকে বারবার বারবার মানুষ সময় দিয়ে গেছে। আজকে 9 মাস 10 মাস পেরিয়ে যাচ্ছে, মানুষ কিন্তু তাকে সময় দিয়েছে। কিন্তু তিনি ওই রিসেট বাটন যে চেপে দিয়েছেন, বলেছেন তিনি সত্যি সত্যি রিসেট বাটন চেপে দিয়েছিলেন, কিন্তু তিনি ভুলে গেছেন আমরা যে মুক্তিযুদ্ধ পেয়েছি, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা লাল সবুজের পতাকাটি পেয়েছি, স্বাধীনতার সূর্য দেখেছি, সেই লাল সবুজের পতাকাটির, সেই স্বাধীনতার রিসেট বাটন হয় না, ওটি একবারই সেট হয়ে যায়। তিনি সেটি জানতেন না বোধহয়, এবং যে কারণে এখনো গড়িমসি করছেন যে কিভাবে ক্ষমতায় আঁকড়ে থাকা যায়। কিন্তু মানুষ কি আর তার উপরে বিশ্বাস করছে? আজকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, যেটি আমি আজকে শিরোনাম করেছি, তিনি দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না। হয়তো সেটিই সত্য, কারণ যেদিকে অগ্রসর হচ্ছে তাতে করে তিনি ভাষণ দেওয়ার হয়তো সুযোগ পাবেন না, তিনি হয়তো গ্রেফতার হতে পারেন, অনেক কিছু ঘটতে পারে। তিনি যা হবে তার ওই যে দেহত্যাগের সমান, সেই পরিস্থিতি তিনি চান? এই প্রশ্নকে সামনে রেখে আজকে শুরু করছি আমার আয়োজন। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বরাবরের মতো প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক সুমি খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সরি, আমার বক্তব্যটা একটু লম্বা হয়ে গেল, কারণ আমি ইতিহাস ঘুরে আসতে চেয়েছিলাম। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি শুরুতে যেটি বলছিলাম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের কথা আমি বলছিলাম। আপনি যখন জানি পপে ছিলেন, এখনো জানি পপে আছেন আপনি, কিন্তু তখন আমি নিজে নির্বাচন কমিশন বিট করতাম এবং আপনি তখন নির্বাচন পর্যবেক্ষক ছিলেন, আমার মনে আছে। তো ঘটনা কি আমরা এখন প্রধান উপদেষ্টার ক্ষেত্রে সেরকম পরিস্থিতি থেকে অগ্রসর হচ্ছি? ধন্যবাদ। দেখুন, বিচারপতি আজিজ ঘিরে যে নাটক জমে উঠেছিল তার সবকিছু চলে এখানে অন্তরাল থেকে মাঝে মধ্যে দিয়ে ওয়েন লেপার্ড of the country, Indian National Democratic বলছিলেন, এবং তার শক্ত স্ট্যান্ডের কারণে আমাদের ভোটার তালিকা থেকে 1.5 কোটির মতো ভুয়া ভোটার কমে গেছে। এখন এই ভদ্রলোক তৎকালীন মার্কিন ওকে নিয়ে আপনার নির্বাচন কমিশন দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ করে দিয়েছিলেন মার্কিন পক্ষ থেকে। আমি আপনার অডিওটা ভালো করে শুনতে পাচ্ছি না স্যার। তার আপনার যে অবস্থাটা ছিল অন্য কিছু আসলে সেসবই কিন্তু তাকে নির্বাচন কমিশন ছেড়ে চলে যেতে। যাই হোক, এটা ইতিহাসের অংশ। ওয়েন লেপার্ড এখনো বাংলাদেশের ঐক্যলাভে বিচরণ করছেন। তিনি ইতিমধ্যে ইন্ডিয়া ছেড়ে অপোজিশন ইন্টারন্যাশনাল একটি আউটপুট প্রতিষ্ঠা করেছেন এবং সারা পৃথিবীতে। আমি আপনার কথা ভালো শুনতে পাই না, কথাটা ভেঙে ভেঙে যাচ্ছে। স্যার, আপনি কি আরেকবার জয়েন করবেন স্যার? তাহলে হয়তো অডিওটা পাবো। আমি অডিওটা শুনতে পাচ্ছি না স্যার, কারণ প্রবলেম হচ্ছে, দর্শকরাও বলছেন। জি, সুমি খান, জি, কি অবস্থা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের? তিনি মনে হচ্ছে বিদায় নিতে চান না, তিনি কোনো উপায় খুঁজছেন যে কেমন করে ক্ষমতায় থাকা যায়। সুলতানা রহমান, ধন্যবাদ, এবং ধন্যবাদ যারা দেখছেন। এখানে আমার যে অবজারভেশনে আমার মতো আরো অনেকেই এই বিষয়গুলো দেখছেন খুব ক্লোজলি, তো আরো হয়তো উপর থেকে দেখতে পাচ্ছেন। এখন উনি যেটা বলেছেন যে কোন একটা মেটিকুলাস প্ল্যানের অংশ এটা, এবং এই যে মেটিকুলাস প্ল্যান, এই যে রিসেট বাটন, এটার নেপথ্যের কারিগর আসলে কে, এখানেও একটা প্রশ্ন আছে।
এখানে একটা রহস্য আছে। উনি কেন এই ঘোষণাটা দিয়েছিলেন পদত্যাগ করবার কথা? কেউ বলছেন এটা নাটক, কেউ বলছেন এটা ছেলে ভুলানো ছড়া, আবার কেউ বলছেন যে এটা নাকি কান্না। আবার আর্মিকে, আবার কেউ বলছেন যে ওয়াকারকে হত্যা করতে একটা ষড়যন্ত্র ছিল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে, ওই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে এই ধরনের নাটক করছে। এখন তিনি কি কখনোই যেতে চাইবেন না। তিনি যে ক্ষমতা লিপসু এটা বারবারই প্রমাণিত হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে এর অতীতের বিভিন্ন ঘটনাতে। তো ক্ষমতা ছেড়ে যাবার আগ্রহ যেমন তার নাই, আপনি খুব সঠিকভাবে স্মরণ করেছেন আজিজের কথা, যে তখন আমরা গণমাধ্যমে সক্রিয়, আমরা সকাল থেকে বিকাল সেই আপনার হচ্ছে গিয়ে দুই নেত্রী যখন ইয়েতে বন্দি সাব জেলে, সকাল থেকে রাত আমরা সেই ফুটপাতে বসে আমাদের 24 ঘন্টা কেটেছে। আর আজিজ পদত্যাগ করবে কি করবে না সব বন্ধ হওয়ার পরও তাকে নিয়ে অথবা তার নির্লজ্জতা, ক্ষমতা লিপসু একটা ইতিহাস হয়ে আছে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে। এখনো আমরা সেটা দেখছি বটে, কিন্তু আমি মনে করছি না যে এখানে একা ওনার সিদ্ধান্ত বা তার ক্ষমতা লিপসু তাকে কেন্দ্র করে। আমরা এটা দেখতে পেয়েছি, জামাত যখন বারবার মিটিং করছে ওনার সাথে, বিএনপি গিয়ে মিটিং করে এলো এবং মিটিং করে আসবার পরে বিএনপির বক্তব্য, এই জায়গাগুলো, কারণ তারা কারা বেনিফিশিয়ারি হয়েছে 5 তারিখের পরে, যারা বেনিফিশিয়ারি, এবং তারা কোনোভাবে জনগণকে যে কথাগুলো বলেছিল জনগণ বুঝে গেছে, সাধারণ জনগণ। তাই আজকে সচিবালয় বিক্ষোভ, তাই আজকে সর্বত্র বিক্ষোভ, তাই আজকে বন্দর বিক্রি করা বলুন, বন্দরকে হস্তান্তর করা বলুন, করিডোর দেয়া বলুন, আজকে প্রতিটি মানুষ আজকে বিপন্ন। এই অবস্থায় নির্ভর করছে পুরো পরিস্থিতি, এবং এই পরিস্থিতির পেছনে কারা কলকাঠি নাড়ছে, এবং জনগণের শক্তির কাছে কেউ কখনো জিতছে। বুঝতে পেরেছি সুমি খান। জি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি বলছিলেন যে আপনি অনেক ইনফরমেশন দেন। আমি জানতে চাই যে আপনি কালকে আমাকে বলছিলেন সোমবার হয়তো ডেডলাইন, ব্যাপারটা কি সেরকমই আছে? দেখুন, কর্তার ইচ্ছায় কর্ম সবসময় হয় না। প্রফেসর ইউনূস ধনুর্ভঙ্গ পথ ধরেছেন এবং বয়সের ভারে আহত হওয়ার কারণে তিনি এরকমটি আচরণ করছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনার যা অনিবার্য তা আপনার রহিত করবার ক্ষমতা কোনো মনুষ্য সন্তানের নেই। প্রফেসর ইউনূস কোচ্ছা, আর তিনি কিন্তু বোতল চিনিটা ছিল সেটি ছিপ মুক্ত করে দিয়ে এখন যদি সেই তথ্যকে আপনার বোতলের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করেন, সেটি কোনোভাবেই তার পক্ষে সম্ভব হবে না। সত্যি কথা বলতে কি, এমন একটি অবস্থা এখন তাকে থোড়াই কেয়ার করবেন আমাদের এখানকার স্টেক হোল্ডার। আপনি খেয়াল করে দেখেন আমি আপনার কাছেই ফিরবো। আমার মনে হয় আপনার ফ্যানটা চলার কারণে আমার মানে সাউন্ডে প্রবলেম হচ্ছে। আমি একটু সাউন্ডটা ঠিক করে আসতে আসতে আমি একটু প্রেস সচিবের বক্তব্য, প্রেস সেক্রেটারির বক্তব্যটা একটু শুনে আসি স্যার। জি, ঠিক আছে। সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন, তার মধ্যে আমি প্রফেসর ইউনূসকে কোট করছি। উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে, ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। জি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস
তিনি বারবার শুধু বলেন যুদ্ধ পরিস্থিতি, এবং তিনি আজকেও আওয়ামী লীগকেই দোষারোপ করছেন। আমরা জানি আওয়ামী লীগ কিন্তু তারা কোথাও দাঁড়াতে পারছেন, তাদের মিছিলের লোক পর্যন্ত নাই, 10-15 জনের মিছিল আমরা দেখতে পাই তাদের, রাইট? তো তিনি এখনো ওই আওয়ামী লীগকে দোষ দেওয়ার চেষ্টা করছেন, এবং মানুষকে তিনি ভরসা রাখতে বলছেন তার উপরে। কি মনে হয় প্রেস সচিবের বক্তব্যের বিষয়ে আপনি শুনেছেন? দেখুন, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। হায়া এবং লজ্জা একজন মানুষের যদি লোপ পায়, তিনি যে কোনো অবস্থান নিতে পারেন, যে কোনো ভাবেই আপনার জনসমক্ষে চেহারা দেখাতে কুণ্ঠিত হন না। আপনার রিসাইট বাথরুম থেকে শুরু করে আপনার প্লুরাল স্পেস সংকুচিত করার যে প্রয়াস তিনি পেয়েছেন, সেটি তাকে ইতিহাসে নির্দিষ্ট একটি আপনার অবয়ব প্রদান করবে, এবং তিনি গণতন্ত্রের হত্যাকারক হিসেবে, গণতন্ত্রের সংকুচিত করবার একজন কুশীলব হিসেবে ইতিহাসে হয়তোবা চিত্রিত হয়ে থাকবেন। সময়ই বলে দেবে শেষ অবধি তিনি অসাধারণ একটি নির্বাচন উপহার দেন, না নির্বাচনের এই নৌকোর মধ্যে উঠে আপনার বিমজ্জিত এখন দেখবার পালা। এমনিতে ডক্টর নাজমুল হাসান, ধরুন হঠাৎ করে না, গত কয়েকদিন ধরে তো আমরা দেখছি যে এই যে একটা টাগ অফ ওয়ার, তিনি তারপরও এই যে সেন আজকে মানে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন, গতকালও করেছিলেন, এবং তারপরে প্রেস সচিব ব্রিফিং এ বললেন যে তিনি প্রধান উপদেষ্টা এই বৈঠকের পরে তিনি কিছুটা হলেও তিনি সাহস ফিরে পেয়েছেন। হ্যাঁ, এটার মানে কি? এটির মানে হচ্ছে যে লোকজন দেখে, যারা তার সঙ্গে কনফার্ম করতে এসেছিল, তাদের সঙ্গে তিনি পরিচিত, তাদের মনোভাব তিনি জানেন। তারা যখন তার সঙ্গে দেখা করতে এসছে, তিনি বসতে ভেবেছেন যে তার সঙ্গে তার চেহারা আর কেউ দেখবেন, কিন্তু যখন দেখার ব্যবস্থা হলো তখন তিনি সাহস সঞ্চার করলেন। কারণ একজন বাজিকর সবসময় গিমিক যে কোনো ধরনের সেটি দেখাতে পারদর্শী, এটা আমরা বরাবর দেখেছি, এবং তিনি এই অঞ্চলের সেরা বাজিকর, সেরা মার্কেটিং ম্যান, সেরা প্যাক। ধন্যবাদ। জি, এখন ধরেন একমাত্র জামাত আর এনসিপি ছাড়া নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই না, এমন কথা তো কেউ বললো না। দেখুন, আমাদের গয়েশ্বর বাবু তিনি যা বলে দিয়েছেন, এরপর তার বলার কিছু থাকে না। দেহ ত্যাগ করলেও তিনি তার এই রাজাসন থেকে সরবেন না। প্রয়োজনে মামিফিকেশনের ব্যবস্থা করবেন, পিরামিড তৈরি করবেন বাংলার জমি বলে হচ্ছে। ফ্যারাওনিক যে ট্রেডিশন, এটি হয়তো তার পছন্দ, এবং আমাদের দেখতে হবে সেসব দিক কি দেয়। এখন 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 ধরেন আমি শুরুতে যেটি দিয়ে শুরু করেছিলাম যে সেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ তার পরিণতির দিকে অগ্রসর হচ্ছেন কিনা, তাকে বাধ্য হতে হবে কিনা, বাধ্য করা হবে কিনা? দেখুন, বিষয়টি যদি অনিবার্য হয়ে দাঁড়ায় তখন ভব্যতার ধার কেউ থাকবে এমনটি আমি মনে করি। বিষয়টি যদি অনিবার্য হয়ে থাকে, বিষয়টি কি অনিবার্য হয়েছে নাকি হয়নি? আপনার এই যে চলে যাওয়ার যে ব্যাপারটা, এটা আগেও বলছি, নতুনকে কোট করে জন্মিলে বলতে হবে, এই বিশ্বাসে তিনি বিশ্বাসী নন বলে তিনি আপনার আজীবন ছড়ি ঘোরাবেন, তিনি আজীবন স্যাডেল ধরে থাকবেন, তিনি আজীবন আপনার ড্রাইভিং সিটে থাকবেন, এমন একটা মাইন্ডসেট এখন তার মধ্যে কাজ করছে। আর রিসেট বাটন যেহেতু তার নিয়ন্ত্রণে, সুতরাং তার পক্ষে যে কোনো রকম ব্যাখ্যা হাজির করাই সম্ভব। ধন্যবাদ। জি, সুমি খান, আপনার কাছে কি মনে হয় তিনি পদত্যাগ করবেন নাকি করবেন না, নাকি তার জন্য পদত্যাগ অনিবার্য হয়ে উঠেছে কিনা? সুলতানা রহমান, প্রত্যেকে কালিমুল্লাহ স্যার যেটা বলেছেন এটা অবধারিত, অনিবার্য, তাকে পদত্যাগ করতেই হবে। কারণ একটি চেয়ার, একটা কথা প্রচলিত আছে, চেয়ার মেক্স এ ম্যান। চেয়ার তখনই একজন ম্যানকে অথবা ওমেনকে মেক করবে যখন তার সদিচ্ছা থাকে। ধরুন এখানে এক্সাম্পল যদি ধরি, জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী এবং এখনো সাংবিধানিকভাবে যিনি প্রধানমন্ত্রী আমাদের,
তিনি তো রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না। তার পুরো পরিবারকে হত্যা করা, 4 জাতীয় নেতাকে হত্যা করা, এই যে ধারাবাহিকভাবে আমাদের নেতৃত্ব শূন্য করে দেওয়া, তার ভাইদেরকে হত্যা করা, সব মিলে তাকে রাজনীতিতে আসতে হলো এবং তিনি সেটা প্রতিষ্ঠা করেছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি খালেদা জিয়াকে ধরি, তিনি ক্যান্টনমেন্টে একজন সেনা কর্মকর্তার স্ত্রী, ঊর্ধ্বতন একজন কর্মকর্তার স্ত্রী ছিলেন। তার কাছে যখন মান্নান ভূঁইয়া গেছেন, তার কাছে যখন সাইফুর রহমান গেছেন, তাকে যখন প্রস্তাব করা হলো যে এই জিয়াউর রহমানকে হত্যার পর তার করা যে দলটা করা হয়েছে যে আই উইল মেক পলিটিক্স ক্রিটিক্যাল, জিয়াউর রহমান এটা বলে রাজনীতিটা শুরু করেছিলেন, একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। এবং তখন তারা দেখলেন যে এই দলটাকে ধরতে হলে জিয়াউর রহমানের পরিবারের কাউকে লাগবে। তখন যেহেতু তারেক জিয়া কোকো বয়স কম ছিল, খালেদা জিয়া এসেছে। এনি হাউ তিনি এসেছেন, ওদের কথা শুনেছেন, তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি চেয়ারপারসন হিসাবে এখনো আছেন। সব বাদই দিলাম, আজকে ইউনূস যা করে যাচ্ছেন 9টি মাস, উনি প্রথমে এসে কি করছেন, যা উনি করেছেন বাংলাদেশের ইতিহাসে কেউ তা করেনি। এসেই তিনি 5 বছর গ্রামীণ ব্যাংকে ট্যাক্স ফ্রি করা থেকে শুরু করে তার নিজের স্বার্থে একটা 87 বছর বয়স্ক, তিনি যদি এতটুকুও দেশকে ভালোবাসতেন, এতটুকুও মানবিক মূল্যবোধ থাকতো, এতটুকুও তার দেশের প্রতি দায়বদ্ধতা থাকতো, জনগণ সেটা দেখতে পেত। সেটা দূরের কথা, মানুষ হার্মফুল হয়, মানুষ ক্ষতিকারক হয় কতটা। একটা সার্বভৌম দেশকে কেন বন্দরকে উনি লাভজনক করতে যাবেন? চট্টগ্রাম বন্দর এখনো অ্যারাউন্ড 90% রাজস্ব আসছে যেখানে চট্টগ্রাম বন্দর থেকে, সেটা আধুনিক উপায়ে সে বন্দর পরিচালিত হচ্ছে এবং গত বছরও সবচেয়ে লাভজনক হিসেবে প্রতিষ্ঠিত, কাগজে কলমে। এই যে কথাগুলো উনি বলছেন, আমরা তো, উনি একজন নোবেল লরিয়েট, ওনার শিক্ষা দীক্ষা সম্পর্কে সবার একটা আস্থা ছিল, কিন্তু এই যে মুখের কথাগুলো বলে বলে গোয়েবলসীয় কায়দায়, গোয়েবলস ইতিহাস হয়ে আছে হিটলারের গোয়েবলস, যেমন বারবার মিথ্যা বলতে বলতে মিথ্যা প্রতিষ্ঠিত হয়। ইয়েস, মিথ্যা প্রতিষ্ঠিত হয়, অ্যাট দ্য সেম টাইম সেই মিথ্যা যে মিথ্যা ছিল সেটাও প্রমাণিত হয়। ইনস্ট্যান্টলি ওনার কথাগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে এবং জনগণ প্রত্যেকটা সেক্টরে বিক্ষোভ এজন্য আসছে, প্রত্যেকে ভয়ঙ্কর রকম বিপন্ন এবং তাকে কেউ চাইছে না, সুতরাং তাকে ছাড়তে হবেই, ক্ষমতা তাকে ছাড়তে হবে। জি জি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি এখানে দেখতে পাচ্ছি 2-1 মন্তব্য করেছেন যে হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো 4 যুবক বিষ পান করেছে। আমি এটা মানে আগেই জেনেছিলাম যে জুলাই আন্দোলনে আহতদের নামে হাসপাতালে কয়েকজনকে রেখে দেওয়া হয়েছে, যারা বিভিন্ন সময়ে ওই যে যখন প্রয়োজন হয় তারা বেরিয়ে আসবে। আমি সম্মান রেখে বলছি, যারা আহত হয়েছে তাদের কথা আমি বলছি, অনেকেই আহত হয়েছে তা তো আমরা জানি, হ্যাঁ, কিন্তু হাসপাতালে এমন কয়েকজনকে রাখা হয়েছে যারা প্রয়োজনে বেরিয়ে আসবেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে, ওই একদম তরতাজা নতুন ব্যান্ডেজ লাগিয়ে তারা হুইল চেয়ারে করে মিছিল মিটিং করতে আসবেন, যাতে করে একটা হাইপ তোলা যায়। হ্যাঁ, তো এখানে যে 4 জন যুবকের কথা বলা হচ্ছে, এদের সঙ্গে এগুলি কোনো সম্পর্ক আছে কিনা, আদৌ এমন কোনো ঘটনা ঘটেছে কিনা? দেখুন, যারা জুলাই অগাস্টের আহত যোদ্ধা, তারা কমরেডারি সবসময় দেখিয়ে এসছেন, এখনো তারা পিছপা নন। প্রফেসর ইউনূসের আপনার দ্বারা ব্যবহৃত হওয়ার মতো ব্যক্তি তারা। প্রফেসর ইউনূস কোনো ত্যাগ স্বীকার করেননি, শুধুমাত্র কষ্ট করে লিফটে উঠেছেন উচ্চ আপনার তলায়, এ বাদে তার খুব একটা ফিজিক্যাল কসরত করতে হয়নি। এখন তাকে কোনোভাবেই সহবেথী ভাবার কোন কারণ আছে বলে আমি মনে করি না, যারা জুলাই অগাস্টের আহত যোদ্ধা। ধন্যবাদ। না, আমি এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি। খবরটা কোথা থেকে আসলো, কিভাবে, মানে কারা কি জন্য রটাচ্ছে এটা? দেখুন, যদি সত্যি হয়ে থাকে, মানে আই হ্যাভ এভরি রেসপেক্ট ফর দ্যাম, আমি আপনার প্রফেসর ইউনূসের সঙ্গে বিষয়টাকে জড়াতে চাই। ওকে, তা আমি বুঝতে পেরেছি আপনার কথাটি স্যার। এমনিতে আরেকজন মন্তব্য করেছেন যে তুলসী টুইট করলো ইউনূসকে যেতে হবে স্যার, এটা কি ব্যাপার? তুলসী আবার কোনো টুইট করেছেন নাকি?
দেখুন, তুলসী গাওয়ার্ডের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। তিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন, স্টেট অ্যাক্টর গুলো চাবিকাঠি তার হাতে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং তিনি খোলামেলা কথা বলেন, অবস্থান নেন। সুতরাং সেই ট্র্যাডিশন এর পদাঙ্ক অনুসরণ করে তিনি যদি এ ধরনের টুইট করে থাকেন তাহলে অবাক হওয়ার কিছু থাকে না। আর না, আমার এরকম কোনো খবর জানা নেই, মানুষ মন্তব্য করছে দেখে আমি একটু পড়ে শোনালাম। এখন ডক্টর ইউনূসের সামনে আর কোন কোন পদ খোলা আছে? ডক্টর ইউনূসের পক্ষে একটি এবং দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে তিনি হেলথ অফ অ্যাফেয়ার্স থেকে যারা তার টিম মেম্বার তাদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিতে পারেন, ফিউশন অফ নিউ ব্লাডের ব্যবস্থা করতে পারেন, অথবা তিনি পদ ত্যাগ করতে পারেন, এই বিতর্ক থেকে বেরিয়ে, এবং শেষোক্ত পদটি যদি বেছে নেন সেটাই হবে তার জন্য বেটার। ধন্যবাদ। স্যার, আপনি যে এই মন্তব্যগুলো করছেন এর পেছনে কি কি তথ্য উপাত্ত আপনার কাছে আছে? দেখুন, আমি তো বিষয়গুলো নিয়ে ফোকাস ভাবে নজর রাখছি এবং ডে টু ডে যে ডেভেলপমেন্ট গুলো সেগুলো আপনার বিশ্লেষণ করবার চেষ্টা করছি, সেই দৃষ্টিকোণ। জি 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 যদি ধরেন তিনি পদত্যাগ করেন, যদি যদি না করেন তাহলে কি হবে? যদি না করেন তাহলে ইতিহাসের যে অনিবার্য নিয়তি সেটি তাকে আপনার ফেস করতে হবে। তিনি অসম্মানিত হবেন, তার যে সম্মানের আসনটি সেটি তিনি চিরতরে হারাবেন। এটা তো খুবই গুরুতর কথা। সুমি খান? হ্যাঁ, সুলতানা, এটা কলিমুল্লাহ স্যার যেটা বলেছেন ওনার দীর্ঘ অবজারভেশন, নট দ্যাট যে অবজারভেশন, নট অনলি দ্যাট, উনি সবকিছুর নজরদারের মধ্যে উনি ওখানে থেকে ওনার অবজারভেশনটা উনি বলছেন, এবং সেটা দ্যাটস দ্য রিয়েলিটি। এখন দু কান কাটা তো সামনে দিয়ে যায়, যার এক কান কাটা সে পেছন দিকে যায়। এখন অসম্মানে তো তার কিছু আসছে যাচ্ছে না, প্রশ্নটা ওখানে। এত অসম্মানের পরও যখন তার কিছু আসে যায় না, এতবার বলার পরও, সেনাবাহিনী থেকে 3 বাহিনী থেকে বলার পরও 3 বাহিনীর প্রধান সরে যাবেন বলেছেন, ব্যারাকে ফিরে যাবেন বলেছেন, যতটুকু আমরা সাংবাদিকরা জানতে পেরেছি, সেই জায়গাতেও যখন তিনি এইটুকু নিজের সম্মানকে তিনি পরোয়াই করছেন না, এবং আমরা এটাই বুঝতে পারছি না যে কার জন্য, কেন তার এতটা লোভ। ও যে বলে যে লোভে অন্ধ হয়ে যাওয়া, ব্রেন ইজ নট ওয়ার্কিং প্রপারলি, হয়তো তার ব্রেন প্রপারলি ওয়ার্ক করছে না। এবং এখানে আপনি গ্যাবার্ডের যে কথাটা বললেন, তুলসী গ্যাবার্ড অলওয়েজ, এটা ঠিক যে উনি স্ট্রেট কথা বললেন, সেই পদেই তিনি আছেন, দায়িত্ব নিয়েই বলছেন। এবং দায়িত্ব নেবার পরে তিনি যখন গোয়েন্দা 42টা দেশের গোয়েন্দাদের সাথে বৈঠক করেছেন দিল্লিতে, আমরা জানি, এবং তখন তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। কিন্তু সেই গোয়েন্দা বৈঠকে বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, চীন ছিল না, এই 3টি দেশ বাদে সব দেশের গোয়েন্দাদেরকে নিয়ে দিল্লিতে তিনি 3 দিনের বৈঠক করেছেন, এবং তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন কোন রকম জঙ্গিবাদ তারা টলারেট করবেন না, যে জঙ্গিবাদ মানুষকে হত্যা করে, নিরীহ মানুষ হত্যা করে। এবং এই জায়গায় ইউনূসের বিষয়টা আপনার স্মরণে আছে, ট্রাম্প ক্ষমতায় এসে কিন্তু মেটিকুলাস প্ল্যান এবং $50 মিলিয়ন যে বাইডেনের সময়ে কিভাবে গেছে এবং নাম উল্লেখ করে করে বলেছেন উনি ইউনূসের। তো ওই জায়গাতে কি আমরা আবার কি ট্রাম্পকে দেখতে পাবো কিনা, তুলসীর পরে কি ট্রাম্প কোনো মন্তব্য করবেন কিনা, এটাও কিন্তু এখন একটা প্রশ্ন। জি জি ডক্টর নাজমুল হাসান, আমাকে যদি একটা জিনিস বলতেন, ধরেন আমার কাছে এমন এমন সব খবর আসে যে আমার আসলে সত্যি বলতে কি যে গায়ের রক্ত হিম হয়ে আসে। এমন খবর শুনতে পাচ্ছি যে একটা যুদ্ধ না বাঁধিয়ে তিনি সরবেন না, যখন চতুর্দিক থেকে সব পক্ষ এখন রাস্তায়, তো একটা মুখোমুখি অবস্থা, গৃহযুদ্ধ পরিস্থিতি, এবং তিনি নিজেও বলছেন যে আমরা একটা, তিনি আজকেও বলেছেন নাকি যে তার প্রেস সেক্রেটারি বললেন যে একটা যুদ্ধ পরিস্থিতি। তো যদি সেরকমটি হয় এটা তো ভয়াবহ একটা ব্যাপার। আপনার কাছে এই বিষয়ে, এই সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা? দেখুন, তিনি যুদ্ধ প্রস্তুতি নিয়েই এই দায়িত্ব গ্রহণ করেছেন, এবং তার সেনাদৃষ্টি পড়েছেন নর্থ, মানে ইস্টার্ন যে স্টেটস গুলো আছে ভারতের, তাদের প্রতি। এবং এটা এমন হতে পারে, যেহেতু ধর্মীয় একটা বিষয় আছে এখানে,
co-religionist, আপনার মেজরিটি পিপল তারা কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী। তাদের প্রতি সংহতি প্রকাশ করাটা হয়তোবা তার জন্য অত্যাবশ্যক, সে কারণেই তিনি হয়তো আপনার এমনটি বলছেন বা করছেন। ফাইনালি কি দাঁড়ায়। আমি আমি আজকে একটা কালবেলার একটা রিপোর্ট দেখেছি, সেখানে রিপোর্টটির হেডলাইন হচ্ছে বাংলাদেশের সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের। এটি আমারও নজরে পড়েছে। এখন ধরুন কোকো আইল্যান্ডে মিয়ানমারে আপনার নেভাল বেজ আছে চীনের, তো আরো উত্তরে যদি বাংলাদেশের টেরিটরিতে সেরকম একটা ফুটহোল্ড তারা পেয়ে যান, ডেফিনেটলি উড লাভ টু গো ফর দ্যাট। আর ইউনুস যদি সেই ইজারা দেওয়ার ব্যবস্থা করতে পারেন, তাহলে চীনাদের ডার্লিং হতে পারেন তিনি। এবং যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এবং যুক্তরাষ্ট্র যদি তার মাথার উপর থেকে আপনার হাতটা তুলে নেয়, তাহলে তিনি চীনের দ্বারস্থ হবেন, এমনটাই মনে হচ্ছে। এটা কিন্তু দেখেন, আজকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম এই খবরটি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আমি শিরোনাম দেখছি, বাংলাদেশে সামরিক উপস্থিতির কথা ভাবছে চীন, মার্কিন সতর্কতা। ওই একই কিন্তু। আমরা কি তাহলে ধীরে ধীরে ওই পরিস্থিতির মধ্যে প্রবেশ করছি, এরকম কি বিষয়টি? মানে যুদ্ধের দিকে, যুদ্ধাবস্থায় প্রবেশ করছি, যুদ্ধের মুখোমুখি হচ্ছি? দেখুন, এটি যদি অনিবার্য হয়ে দাঁড়ায় আমাদের ইউনুস প্রশাসনের রণনীতি রণকৌশলের কারণে, তাহলে আমাদেরকে সেটি হয়তো ফেট অ্যাকমপ্লি হিসেবে গ্রহণ করতে হবে। আর প্রফেসর ইউনুস যতদিন হেলথ অফ অ্যাফেয়ার্স আছেন, তিনি তার মতো করে পরীক্ষা নিরীক্ষা করতেই থাকবেন। এখন স্যার তিনি তো, আমরা বুঝতে পারছি তিনি নির্বাচন দিতে চাচ্ছেন না, এবং সবগুলো দল, আজকেও বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি যেটি বলছেন, যে তিনি বলছেন তিনিও আজকে একটা বিবৃতিতে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। কিন্তু ডক্টর ইউনূসের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি কিন্তু আজও বলেননি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, বরং জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তার মানে তারা নির্বাচন দিতে চাচ্ছে না। এদিকে যদি ধরেন এই যে চায়না যদি বাংলাদেশে সামরিক উপস্থিতি কথা ভাবে, এবং আমেরিকা এরই মধ্যে সতর্কতা জারি করেছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা কি যুদ্ধের মধ্যে অলরেডি পড়ে গেছি কিনা স্যার? দেখুন, এটি তো অনানুষ্ঠানিক যুদ্ধাবস্থা বিরাজমান। এখনো যদি কোনো সন্দেহ থাকে, তাহলে বলতে হবে যে আপনি রিয়ালিটি থেকে অনেক দূরে অবস্থান করছেন। আমাদের যে অঞ্চলটি মিয়ানমার সন্নিহিত, সে অঞ্চল ইতিমধ্যে আপনার একটা এক্সটেন্ডেড নোম্যান্স ল্যান্ডে পরিণত হয়েছে, এবং এর ফলে আমরা দেখছি, যেভাবে জাস্টিফাই করি যে আপনার আরাকান আর্মি তাদের শ্বশুরবাড়ি দাঁড়াতে এসছে দামান হিসেবে, কিন্তু এসছে, আমাদের টেরিটরিতে ঢুকেছে, তারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি, ইমিগ্রেশন ফর্মালিটি কমপ্লিট করেন, এবং ইউনিফর্ম পরে তারা ঢুকে পড়েছে। এবং এই যে অবস্থাটা, সেটি জলকেন্দ্র নামেই হোক আর যে কোনো কারণেই হোক, আপনার সেটি কিন্তু আমাদের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে এমনটি আমি মনে করি না। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলেছেন, কিন্তু তারা আজকে তো ডক্টর ইউনূসের টিম আজকে আরো ভারতের দিকে অঙ্গুলি দিল, যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, মানে মুখস্থ কথা সবসময় যেটি বলে আর কি। দেখুন, ভারত বিরোধী যে ক্যাম্পটি আছে, তাদের উত্তেজিত করা, তাদের এই উত্তেজনাটাকে ক্যাপিটালাইজ করে আরো যদি কিছুদিন ক্লিং অন টু পাওয়ার করা যায়, তাহলে ওয়াই নট, তিনি সেটা করবেন। হি উইল নট লিভ এনি স্টোন আনটার্ন টু স্টিক টু পাওয়ার। ধন্যবাদ। মানুষ কিন্তু ডক্টর ইউনূসকে চিনে গেছে। দেখুন, বলছে কি যে মরে গেলেও ইউনূসের পদত্যাগ সম্ভাবনা নেই। হ্যাঁ, সুমি খান। হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, এটা যে আপনার এই যে হেডলাইনটা সুলতানা, যুদ্ধাবস্থা, যুদ্ধ কাকে বলে? যখন দুটো গ্রুপ, আমাদের দেশের তো সাধারণ মানুষের হাতে কোনো অস্ত্র নেই, অস্ত্র ছড়ানো হয়েছে
আমি আপনার যদি মনে থাকে 2002 সাপ্তাহিক 2000-এ আমি কভার স্টোরি করেছিলাম, আমি 2002-এ দিয়েছি, 3-এ ছাপা হয়েছিল, যে রোহিঙ্গা ক্যাম্পগুলো উখিয়াতে এবং টেকনাফে, যে দুটো ক্যাম্পে বিপুল পরিমাণে AK-47 ওদের হাতে দেয়া হয়েছিল। সেই অস্ত্রগুলো নিয়ে ওই ক্যাম্পে একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে ওদেরকে গোলা বারুদ দেয়া হয়েছিল। সেই রিপোর্টটা আলোচিত হয়েছিল এবং সেটা আমার নামে ওরা প্রকাশ করতে পারেননি, আমার নিরাপত্তার কথা চিন্তা করে। যে হচ্ছে গিয়ে ডেইলি স্টার গ্রুপের যে সাপ্তাহিক পত্রিকা, আপনিও তখন কাজ করতেন ডেইলি স্টারে। এনিওয়েজ, আজকে আবারও সেই রোহিঙ্গা ক্যাম্পে বিপুল অস্ত্র দেয়া হলো এবং এই অস্ত্র শোনা যাচ্ছে পাকিস্তান থেকে যে জাহাজ এসেছে, দুটো জাহাজ চেক পর্যন্ত করতে দেয়া হলো না যে ওখানে কি অস্ত্র, কি আসলে অস্ত্র না অন্য কিছু, বরঞ্চ চাকরি গেল, যে কনসার্ন অফিসার যারা তাদের চাকরি চলে গেল। এই অবস্থাটা হানাহানি এবং রক্তপাতের যুদ্ধ অবস্থা বলতে, চীন যদি যুদ্ধে নামে, চীন যদি তার ঘাঁটি করতে যায়, আর আমেরিকাকে ওরা ঘাঁটি করতে দেবে না, ভারতকে তার নজরদারিতে রাখার জন্য, চায়নাকে নজরদারিতে রাখার জন্য, দক্ষিণ এশিয়াকে নজরদারিতে রাখবার জন্য, বাংলাদেশ কেন সবসময়, বাংলাদেশের জনগণ কেন সবসময় এই ধরনের আধিপত্যবাদীদের, সাম্রাজ্যবাদী শক্তিকে তারা কখনো গ্রহণ করবে না। এবং যখনই একটা জিনিস আপনার আরেকটু মনে রাখতে হবে, আপনি সাদ্দাম বলুন, গাদ্দাফি বলুন, তাদের প্রত্যেককে আপনার স্মরণ রাখতে হবে, আসাদ বলুন, যতক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র CIA ব্যবহার করবে, তাদেরকে ব্যবহার করার পর সেই একইভাবে ছুঁড়ে ফেলে দেবে। আজকে কি তাহলে নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে পদত্যাগ করতে চায়, নিউ ইয়র্ক টাইমস তো মার্কিন সরকার যেমন চায় তেমন করে প্রকাশ করে সংবাদ, এরকমই প্রচলিত। তবে কি আমরা এই ইঙ্গিতটা আমরা কি মনে করতে পারি যে এটা একটা ইঙ্গিত, তুলসী বলুন, নিউ ইয়র্ক টাইমস বলুন, যে তোমাকে দিয়ে কাজ যা দরকার, আমাদের কিছু কাজ আদায় হলো, বাকি কাজ অন্য কাউকে দিয়ে আদায় করব, এই মুহূর্তে তোমাকে যেতেই হবে, এরকম কিছু কিনা এটাও আমাদেরকে দেখতে হবে। তবে এটা যুদ্ধাবস্থা বলে আমি মনে করছি না, মনে করছি যে বিপন্ন জনগণকে রক্তপাত, হানাহানির মধ্যে একেবারেই অসহায় অবস্থার মধ্যে ফেলে দেয়া হলো, জনগণকেই ব্যবহার করা হচ্ছে, জনগণই টার্গেট, বাংলাদেশি টার্গেট, কিন্তু বাংলাদেশ সিরিয়া হবে না। বাংলাদেশে এখনো অতন্দ্র প্রহরী বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানেরা আছে, সেনাবাহিনী আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কারণে এখনো সেনাবাহিনীর প্রতি মানুষের, জনগণের প্রত্যাশা আছে। জি জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, যে ভারতের কি বলে আমেরিকার যে সতর্কতা আজকে দিল, যে চায়নার উপস্থিতি, চায়নার সেনাদের উপস্থিতি, সামরিক উপস্থিতির কথা ভাবছে, এই এই আমরা তো এরকমই আশঙ্কা করছিলাম, যদি চায়নার উপস্থিতি থাকে বা চায়না ভেবে থাকে তারা সামরিক উপস্থিতি ঘটাবে, এর সঙ্গে সঙ্গে আমরা শুনতে পাচ্ছিলাম যে রাশিয়া সক্রিয় হবে, ভারত সক্রিয় হবে, রাইট? এবং প্রতিপক্ষ হচ্ছে গিয়ে আমেরিকা। যদি এরকম ইকুয়েশনের দিকে আগায়, তাহলে আমরা ধরেন আগামী কয়েকটি দিনে কি দেখতে পাবো, কি দেখার আশঙ্কা রয়েছে। এবং আমরা কিন্তু এটা ভুলে না যাই যে বাংলাদেশে অসংখ্য অস্ত্র রয়েছে, কত অস্ত্র সেটির আমাদের কোনো ধারণা নাই, আমি জানি না সেনাবাহিনীর কাছে আছে কিনা, কত জঙ্গি, প্রশিক্ষিত জঙ্গি আছে তা সম্পর্কে আমাদের ধারণা নেই। এবং একটি কথা আমি বলি, আপনি মানে বিষয়টা হচ্ছে এরকম যে যারা মৃত্যুকে পরোয়া করে না, তাদের একরকম প্রশিক্ষণ থাকে, তারা শহীদ হওয়ার জন্য রাস্তায় নামে, আত্মঘাতী জঙ্গি যারা, আমি শুনছি প্রায় 10 লাখ। তাহলে আমরা কোথায় যাচ্ছি, জনাব কলিমুল্লাহ? দেখুন, সুমি খান যা বললেন তা অতিশয়োক্তি বলে আমি মনে করি না। আসলে আপনার আইবল টু আইবল যে সিচুয়েশনটা, সেটা অনন্তকাল চলতে পারে না, একটা পর্যায়ে তা একটা নির্দিষ্ট রূপ পরিগ্রহ করে। এখন সম্ভবত সামনে সেরকম একটি অবস্থাই আমাদের সামনে অপেক্ষমান। স্যার, এত সংক্ষেপ করে বললে হবে না, আপনি আমাকে এক্সপ্লেইন করে বলতে হবে। দেখুন, হিজবুত তাহরিরের মতো যে প্রতিষ্ঠানটি, সেটি নিয়ে নানান রকম কথাবার্তা আছে, তারাও যথেষ্ট সক্রিয়, তারাও কিন্তু
প্রফেসর ইউনূসের উপর ত্যক্ত বিরক্ত হয়ে নানান রকম স্ট্যাটাস প্রদান করছে। সুতরাং আসলে সকল সেগমেন্ট অফ পিপল, তারা আপনার মৌলধারার হন, তারা আপনার রাষ্ট্রে বিশ্বাসী না হন, সবাই কিন্তু বিক্ষুব্ধ, এবং এই যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটাতে তারা দ্বিধা করছেন না। হিজবুত তাদের যে স্টেটমেন্ট সেটি কিন্তু হাজির করেছে, এবং দে আর নট অ্যামিউজড উইথ প্রফেসর ইউনূস। ধন্যবাদ। জি স্যার, সেই ক্ষেত্রে আমরা দুজন যে ছাত্র উপদেষ্টা, এই যে মাহফুজ আলম এবং আসিফ ভুইয়া, যাদের পদত্যাগ বিএনপি দাবি করেছে, রাইট, এদের সঙ্গে একটা টাগ অফ ওয়ার চলছে জামাতের, এবং এই দুই ছাত্র উপদেষ্টা আসলে হিজবুতের প্রতিনিধি বলে অভিযোগ রয়েছে, এবং বর্তমানে ইউনূস সরকারকে এই হিজবুত মুক্ত করার জন্য এই দাবি নাকি স্যার? দেখুন, হিজবুত সর্বত্র বিরাজমান, শুধুমাত্র দুজন আপনার সাবেক ছাত্র উপদেষ্টাকে পার্সেন্টিফাই করা বোধহয় সঠিক কাজ হবে না। আসলে তারা সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছেন, এবং তারা রাষ্ট্রে বিশ্বাসী নন, তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চান, এবং সারা জাহান হামারা এই ইকবালের যে অমোঘ বাণী তার প্রতি তারা আস্থাশীল। সুতরাং বাংলাদেশের রাষ্ট্রীয় গণ্ডি তাদের জন্য সন্তোষজনক নয় বলেই তারা মনে করে। ধন্যবাদ। জি জি, এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের কি একমাত্র উপায় পদত্যাগ? আসলে তো বিষয়টা তাই। তিনি যে নানান অজুহাতে ক্লিং অন টু পাওয়ার করতে চাচ্ছেন, সেটি আর যাই হোক তার জন্য হিতকর হবে বলে আমি মনে করি। না, তিনি তো বলছেন তিনি নিজের কথা চিন্তা করেন না, তিনি দেশের জন্য কাজ করতে চান, একটা মহা সুযোগ এসেছে দেশের সামনে, এই সুযোগ হাতছাড়া করতে চান না। দেখুন, ক্ষমতায় থাকবার একটা মৌতাত আছে, হট চেয়ারে বসলে শরীর গরম হয়ে যায়, এখন তাদের অবস্থা হয়েছে সেরকম। স্যার, আমি আরেকটি খবর শুনতে পাচ্ছি, অনেক দূরে থাকি তো স্যার, অনেক প্রশ্ন সেই জন্য শুনতে পাচ্ছি যে ঢাকার রাস্তায় নাকি সেনা টহল বেড়েছে, বিভিন্ন জায়গায় নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে, এরকম কোনো ব্যাপার আছে স্যার? দেখুন, সেনা ভিজিবিলিটি অনেক বেড়েছে আগের তুলনায়, দিন দিন বাড়ছে। সুতরাং এই ডিপ্লয়মেন্ট আসলে প্রত্যাশিত ছিল, কারণ হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি বলা হয়েছে কোনো অবস্থায় তারা এই মব জাস্টিস বা মব হিসেবে নৈরাজ্য সৃষ্টির যে চেষ্টা, সেটি তারা কোনো অবস্থায় এলাও করবেন না। তাদের এই নিরিখে শূন্য সহিষ্ণুতা তারা দেখাতে দৃঢ় প্রতিজ্ঞ। স্যার, আপনার কি মনে হয় এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দুই একটি দাবি দেওয়া মেনে নেওয়ার উদ্যোগ নিতে পারেন, তিনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার ঘোষণা দেবেন না, এ ব্যাপারে আমি খুব পরিষ্কার আমার ধারণা আছে, কিন্তু তিনি তিন উপদেষ্টা, ধরেন খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টা, এদেরকে কি অব্যাহতি দিতে পারেন? দেখুন, এটা নিশ্চিত করে বলা মুশকিল, কারণ তাদের অব্যাহতি দিলে তারই তো কোনো স্ট্যান্ডিং থাকে না। এদের জড়িত মূলত তিনি সেখানে মোতায়েন হয়েছেন এবং প্রিভেল করছেন। এখন আপনার শিরোপীড়া ঘটেছে, সুতরাং আপনি শিরোচ্ছেদ যদি করে ফেলেন, তাহলে তো এই মানে মুন্ডুবিহীন এই ধরটা দিয়ে করবেন। কিন্তু ধরেন রাজনৈতিক দলগুলো, ধরেন বিএনপি তো বড় স্টেক হোল্ডার, তারা তো বলেছে যে পদত্যাগ করতে হবে, পদত্যাগ না করা পর্যন্ত ইশরাকের দলবল তার সমর্থকরা তো যমুনা ছাড়বে না। ট্রু, এটা তো কোনো সন্দেহ নেই। এখন তারা যদি সিরিয়াস হন এবং প্রেস করতে থাকেন, হার্ড প্রেস করতে থাকেন, তাহলে ইভেন্চুয়ালি আপনার ইউনূসকে যেতে হবে। ইন দ্যাট কেস প্রেসিডেন্ট কি কোনো ভূমিকা রাখতে পারেন এখন? অবশ্যই, তিনি আপনার ফার্স্ট ম্যান অফ দ্য কান্ট্রি, এবং তিনি যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন, তাহলে তাকে সেই উদ্যোগের কারণে তাকে সিরিয়াসলি দেখতে হবে। তারপর ইন্টারন্যাশনাল কমিটিও যথেষ্ট অ্যামিউজড হবে বলে আমার ধারণা। কিরকম, যদি একটু ব্যাখ্যা করতেন। দেখুন, আপনার তিনি কিন্তু ফার্স্ট ম্যান অফ দ্য কান্ট্রি, এবং তিনি আমার জানা মতে বঙ্গভবনে সস্ত্রীক অবস্থান করছেন। তার ছেলে এবং নাতিপুতি তাদেরকে কিন্তু ইতিমধ্যে তার নিজ বাসভবনে পাঠিয়ে দিয়েছেন, তারা বঙ্গভবন ক্যাম্পাসের বাইরে অবস্থানরত।
এখন এমত অবস্থায় তিনি ডেফিনেটলি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার যেই আপনার অতীত অভিজ্ঞতা, তিনি ছাড় দেবেন এমনটি আমি মনে করি না। ওকে, আর দুটি বিষয়, আরো দুটি সাংবিধানিক পজিশন আছে, সেটি হচ্ছে কি স্পিকার এবং হচ্ছে কি প্রধান বিচারপতি। তারা দুজন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তাদের কোনো ভূমিকা কি আমরা দেখতে পারি সামনের দিনগুলোতে? Why not? আপনার তারা তো আপনার অভিজ্ঞ মানুষ এবং আপনার ওয়েল ইকুইপড এবং ওয়েল গ্রুপ, ফলে জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে তাদের যে ইনভ্যালুয়েবল সার্ভিস সেটি হয়তো কাজে লাগতে পারে। এখন তারা যদি আপনার উইলিং হন এবং জনগণ যদি সেটির ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন, তাহলে হয়তো দেখা যাবে তাদেরকে আমরা ফিউশন অফ ব্লাডের অংশ হিসেবে নতুন মন্ত্রিসভায় দেখতে পাবো। ওকে, এখন নতুন মন্ত্রিসভা না, নতুন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এরকমটি বলতে চেয়েছেন? আমি যেটা বলতে চেয়েছি, তৃতীয় অন্তর্বর্তী সরকার। আপনার আসলে এই নোমেনক্লেচারটি পরিষ্কার হওয়া ভালো। এই যে অ্যারেঞ্জমেন্টটি অন্তর্বর্তী সরকারের, সেখানে অ্যাক্টিং মিনিস্টার, অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হতে পারেন, কিন্তু উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এই দুটি টার্ম সঙ্গত নয়। এখন অ্যাক্টিং প্রধান প্রাইম মিনিস্টার বলে তো আমাদের সংবিধানে কিছু নাই। দেখুন, অনেক কিছুই তো ছিল না। এই যে গিমিকটা হয়েছে আপনার, যেটা এখন লোকমুখে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, যে আপনার যেই রেফারেন্স হাজির করে শপথ গ্রহণের কাজটি চলছে, সেই রেফারেন্সই তো ত্রুটিপূর্ণ। এখন ত্রুটিপূর্ণ ফাউন্ডেশনের উপর ভবন যেমন বেশি দিন টিকতে পারে না, এখন এই রকমের একটি জিরো পজিশন যদি ডুবিয়াস অবস্থায় থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের কপালে খারাপই আছে। আমাদের আসলে লম্বা সময় ধরে ঘুরতে হবে এমনটি। স্যার, এমনিতে আমেরিকার বিষয়টি যদি একটু বলি, প্রেসিডেন্টের অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করতে পারেন। ভাইস প্রেসিডেন্টও যদি না থাকেন, সেক্ষেত্রে স্পিকার দায়িত্ব গ্রহণ করতে পারেন। স্পিকারও যদি না থাকে, সেই ক্ষেত্রে সিনিয়র সেনেটর দায়িত্ব গ্রহণ করতে পারেন। হ্যাঁ, এই যে মানে সেনেট মেজরিটি লিডার গ্রহণ, এই যে মানে হায়ারার্কি, এই যে র্যাঙ্কিংটা বাংলাদেশের ক্ষেত্রে কি রকম? ধরেন প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, কেউ নাই, তখন র্যাঙ্কিংটা কি রকম? এরকম কোনো কিছু আমাদের সংবিধানে কি আছে? দেখুন, আপনার যে ব্যাপারটা সেটি হচ্ছে এইরকম, যে আপনার প্রফেসর ইউনূস একটি অগ্নি পরীক্ষার সম্মুখীন। এখন কোথায় যাবেন, কি করবেন, তার জন্য পুরো ব্যাপারটাই সার্কাসের দড়ির মধ্যে হেঁটে যাওয়ার মতো একটা বিষয় পরিণত হয়েছে। একটু এদিক ওদিক ঝুঁকলেই তিনি কিন্তু প্রপাত ধরনের ফল পাবেন এবং সমূলে তার সঙ্গে তার ফাসাদ ধসে পড়বে, ভেঙে পড়বে। বুঝতে পেরেছি। সুমি খান যদি কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ সুলতানা। এই জায়গাতে আমার মনে হচ্ছে যে স্যার যেটা বলেছেন, আমি ওটাই বলি যে আসলে আমাদের তো সংবিধান মেনে, আপনিও জানেন আমিও জানি, আমি এই নিউজটা আমি সেই অক্টোবরেই আমি করেছিলাম, যে ওনারা যে বিচারপতিরা আমরা দেখেছি তালিকাতে, তারা প্রধান বিচারপতি সহ সকলে সেনানিবাসে ছিলেন। তাহলে 4 জন বিচারপতির সই জাল করে যদি অন্তর্বর্তীকালীন সরকার তারা গঠন করতে পারে অবৈধভাবে, তারপরে কে আসবে বা কাকে দায়িত্ব দিবে, কারা নেবে, আসলে কোনো ইকুয়েশন কি আসলে কাজ করছে? এখানে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে এবং আমি মনে করছি যে এই জায়গাতে যে কঠোর অবস্থানে আমরা সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি এবং জনগণের যে আস্থার জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের সামনে বোধহয় আর কোনো পথই আমরা দেখতে পাচ্ছি না। তার পাশাপাশি ভারতের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, আজকে সারা পৃথিবীতে ভারতের অবস্থান খুব শক্ত অবস্থানে আছে এবং আজকে নিউজ বেরিয়েছে জাতিসংঘ ভারতকে ভেটো দেবার অধিকার দিয়েছে। সুতরাং ভারত আরো শক্তিশালী এখন
সেই জায়গাতে ভারত তাদের নিরাপত্তার স্বার্থে পাকিস্তান তাদের কাছে একটি প্রস্তাব চেয়েছে। পাকিস্তানের সেনা প্রধান কিন্তু অলরেডি একটা প্রস্তাব পাঠিয়েছে ভারতের সেনাবাহিনীকে যে আসো আমরা একটা নিউট্রাল জায়গাতে বসবো। দিস ইজ এ গুড সাইন আই থিঙ্ক আমাদের দক্ষিণ এশিয়ার জন্য। অন্তত পক্ষে যুদ্ধাবস্থা, এখনো ভারতও যুদ্ধাবস্থায় যায়নি, পাকিস্তানও যুদ্ধাবস্থায় যায়নি। সেই অর্থে হ্যাঁ হামলা হয়েছে, তাদের বিমান, ভারতীয় যাত্রীবাহী বিমান যখন ওদের কাছে শেল্টার চেয়েছে ওরা শেল্টার দেয়নি, পাকিস্তান যখন দুর্যোগের কারণে এটাও হয়েছে। একই সঙ্গে তারা দুটো দেশই বুঝতে পারছে যে ম্যাপে আমরা প্রতিবেশীকে সরাতে পারবো না, বাস্তবে আমি আমার নেইবার থেকে সরে অন্যখানে আমি বাড়ি ভাড়া নিতে পারবো, কিন্তু মানচিত্র তো বদলাতে পারবো না। সেক্ষেত্রে অন্তত আমাদের দক্ষিণ ভারতের অন্তত পরাশক্তি ভারত এখন পাকিস্তানকে এই জায়গাটাতে আনতে পেরেছে যে পাকিস্তান বলছে এসো আমরা একটা নিরপেক্ষ অবস্থানে নিয়ে আমরা একটু মিটিং করি, কিভাবে আমরা এই যুদ্ধাবস্থার দিকে না গিয়ে শান্তিপূর্ণ অবস্থায় আসতে পারি। ইন দ্যাট কেস বাংলাদেশ সেনাবাহিনী যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটাকে অন্তত পক্ষে এই ধরনের অবৈধ কারো হাতে না দিয়ে নির্বাচন দেবার মতো আগামী ডিসেম্বর পর্যন্ত অন্তত পক্ষে সেই জায়গায় নিতে পারে, জনগণের কাঙ্ক্ষিত আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সেক্টর থেকে এই কথাগুলো আসছে, আমরা আশা করতে পারি অন্তত পক্ষে ওই জায়গাতে আমরা যাবার হয়তো একটা পথ পেতে পারি। কিন্তু আদৌ কি আমরা যেতে পারছি এই জায়গায়? জি, বুঝতে পারছি। সুমিখান, আমি শেষ করব। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমাকে যদি একটা জিনিস বলতেন যে আমরা আশঙ্কা করছি গৃহযুদ্ধ, কিন্তু আমি তো দেখছি যুদ্ধ। যদি চায়না এখানে সামরিক সমাবেশ ঘটায়, যদি আমেরিকা সেজন্য বসে থাকবেন আমরা বুঝতেই পারছি, যেহেতু তারা সতর্কতা দিয়েছে, কিন্তু আমরা গৃহযুদ্ধের কথা তাহলে কেন বলছি? দেখুন, নতুনতর মানচিত্র যদি আঁকতে হয় বা ড্রন করতে হয় তাহলে গৃহযুদ্ধ অত্যাবশ্যক এবং অসম্ভাবী, এবং সেই নিয়ে পূর্ণ প্রস্তুতি কিন্তু ভেতরে আছে। এখন সেসব দিক যদি বিষয়টা একেবারে কুৎসিত একটা অবয়ব নিয়ে আমাদের সামনে হাজির হয়, তখন কিন্তু এক ধরনের জিঘাংসার পরিস্থিতি তৈরি হবে, যেটা কারোর জন্যই মঙ্গলজনক হবে। মানচিত্র রিড্রয়িং মানে কি? এখন যে মানচিত্রটি আছে সাউথ এশিয়া, সেটি নতুন করে যদি আঁকা হয়, ভাগ বাটোয়ারা যদি আবার নতুন করে করা হয়, তাহলে আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যে 15টি নতুন রাষ্ট্র ইমার্জ করেছিল, সেরকম পরিস্থিতি যদি উদ্ভব হয় তাহলে তার স্পর্শ সেটি আমাদের এখানে এসে পড়বে, এটাতে কোনো সন্দেহ। বুঝতে পেরেছি। আমি শেষ করব। সুমি খান এবং নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে দর্শকদের অনেক ধন্যবাদ, সুলতানা রহমান অনেক ধন্যবাদ, কলিমুল্লাহ ধন্যবাদ। জি জি দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে, যেটি দাঁড়ালো এখন এই আলোচনা থেকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তাকে আসলে যেতেই হবে, যেভাবেই হোক তাকে তিনি থাকতে পারবেন না, এটি মোটামুটি নিশ্চিত। এখন তিনি কিভাবে করে যাবেন সেটি একটি বড় প্রশ্ন। সেই সিদ্ধান্তটি নির্ভর করছে আসলে তার উপরই, যেটি নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন যে তিনি কি নিজেকে চূড়ান্ত অসম্মানের দিকে নিয়ে যেতে চান, নাকি তিনি নিজের সম্মান নিজে বাঁচাবেন, নিজের সম্মানের দিকে নজর দেবেন। আমি এটুকু আলোচনায় বুঝলাম। তবে আগামী সোমবার তার জন্য ডেডলাইন রয়েছে বলে আমরা যতক্ষণ জানতে পেরেছি। এর মধ্যে তিনি হয়তো চেষ্টা করবেন আরো কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, এমনটি শুনতে পেয়েছি। জামাত ইসলামী তাকে আকণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন বলেও বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি। দেখা যাক তিনি কতদূর টিকে থাকতে পারেন। কিন্তু সব কথার শেষ কথা, একটি নির্বাচনই হতে পারে চূড়ান্ত ফয়সালা। সেই চূড়ান্ত ফয়সালার জন্য অপেক্ষা করতে হবে। একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত আসলে এই অচলাবস্থার কোনো নিস্তার নেই। তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে বাংলাদেশকে যেই যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে বা হচ্ছে, সেইখান থেকে আদৌ মুক্তির পথ কি আছে? একটি যুদ্ধ কি বাংলাদেশ এড়াতে পারবে? আমার জানা নেই। আপনাদের জানা থাকলে মন্তব্য করতে পারেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।